এই সংবিধান সংস্কার পরিষদ হওয়া উচিত কিনা, হবে কিনা, এইসব প্রশ্ন এখন সামনে আসছে। সেই জটিলতার সমাধানটা কিভাবে আসবে? দেখুন, একটা জটিলতা তো আছেই। দেখবেন আপনি যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যেটি পাশ হয়েছে 13ই নভেম্বর 2025, রাষ্ট্রপতির আদেশের মধ্যে কিন্তু পরিষ্কার করে কোরামের কথা বলা আছে। কোরাম হচ্ছে যদি 60 জন মেম্বার যদি উপস্থিত থাকেন তাহলে কিন্তু কোরাম হয়ে যাবে। এখন এর অর্থ কি এই যে এখন চাইলে এটা আসলে এই 60 জন এক হয়ে 60 জন বসতে পারবে, কিন্তু এই বসতে পারা তো আর আসলে সমাধান না। বসতে পারবেন আপনার ধরেন জামাতের যে সংখ্যাগরিষ্ঠতা, তারা 68 ভোট পেয়েছে, ধরেন 68টি তাদের নিজেদেরই সিট, শরিক দলগুলো বাদে, তাহলে তাদের টোটাল 77। তাহলে এই পজিশন থেকে 60তে কোরাম এমনিতেই হচ্ছে, এবং তারা এই কাউন্সিল গঠন করলো, ধরেন সংবিধান সব পরিবর্তন করে গেল, সেটার ইফেক্টটা কিভাবে দেবেন? না, কিন্তু একটি বিষয় এখানে, একটা তো হচ্ছে যে এফেক্ট, আপনি ইনক্লুসিভিটির ব্যাপারটা থাকে, সবার সর্বসম্মতি, তারপরে সাংবিধানিকভাবে এটা তারা পারে কিনা। কারণ আমরা যখন বলছি যে এটা সংবিধান লঙ্ঘন হয়ে গেছে আসলে ওথ নেওয়ার মধ্য দিয়ে, তাহলে তারা এটা করতে পারে কিনা। এইটা তো ওই টেকনিক্যাল জায়গা থেকে তো আপনার শুরুতে আমি পরিষ্কার করলাম যে কনস্টিটিউশন যখন আপনি একবার মেনে এই কনস্টিটিউশনের শপথ নিচ্ছেন, তখন আবার ওই কনস্টিটিউশনটাকে বাতিল করে ফেলার জন্য তো আরেকটা শপথ নিতে পারবেন না, ফলে আপনার ভায়োলেশন অলরেডি আছেই। আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে যে আবেগী কথাটা চলছে, একটা হচ্ছে মানে আপনার পলিটিক্যাল রেটরিকের জায়গা থেকে কথা বলা, আর একটা হচ্ছে আপনার লয়ের যে এখন যে একটা নিয়মের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, নিয়মটা হয় মানবেন, নয়তো হচ্ছে রাজনীতির মাধ্যমে পুরো নিয়মটাকে আপনি উল্টে ফেলে বলবেন যে আমরা নতুন নিয়ম বানাবো। রাজনীতিবিদদের ওই ক্ষমতা আছে এবং সেটা তারা করতে পারে না, কারণ আইন তো আসলে রাজনীতিবিদদের ইচ্ছার প্রতিফলন ছাড়া কিছুই না। তাহলে আমি যখন আইনের কথা বলছি বা সংবিধানের কথা বলছি, সংবিধান হচ্ছে জনগণের নিজেদের চুক্তি, সামাজিক চুক্তি। সেই চুক্তি রিনিউ হতে পারে, সেই চুক্তি বাইবেল না, সেই চুক্তিতে অনেক কিছুই নতুন আসতে পারে, সেই আসার পদ্ধতিগুলো আছে। কিন্তু এটার তো একটা কনস্টিটিউশনালিজম বলে একটা শব্দ আছে। আপনি কনস্টিটিউশনটাকে কিভাবে বা মানুষের এই যে চুক্তির ব্যাপারটাকেও কিভাবে পরিবর্তন করবেন, ইতিপূর্বে কিভাবে হয়েছে, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থাকলে কি হয়, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট থাকলে কি হয়, সেটাতে একটা ধারাবাহিকতা আছে চর্চার। এটা আমরা নতুন করে হঠাৎ করে সারা পৃথিবী থেকে আলাদা হয়ে অন্য কিছু হয়তো করতে পারবো না। কিন্তু এই যে পদ্ধতির কথাগুলো বলছি, আপনার কনস্টিটিউশনে এখনো স্কোপ তো আছেই সংশোধনের, সেটা সংশোধন, কিন্তু পুরো কনস্টিটিউশন পরিবর্তনের না, মৌলিক সবকিছু পরিবর্তন করতে পারবেন না। আমার কথা হচ্ছে, আপনি ধরে নেন যে জুলাই সনদ হয়নি, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, জুলাই সনদ বলে কোনো কিছু হয়নি, প্রেসিডেন্সিয়াল এরকমের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে কনস্টিটিউশন চেঞ্জ করার মতো উল্টোপাল্টা কাজও হয়নি। এরপরে এবার জনগণের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষার ব্যাপার আছে যে কনস্টিটিউশনের অনেকগুলো বিষয় হচ্ছে স্ববিরোধী এবং ক্ষমতাকে কেন্দ্রিক করে রাখে, স্বৈরাচার তৈরি করার ক্ষেত্রে কনস্টিটিউশনের একটা বড় রকমের ভূমিকা ছিল, যেটা আমরা এই দীর্ঘদিন যাবত এই কনস্টিটিউশনের ক্রিটিসিজম যখন করেছি তখন এই কথাগুলো বলেছি। ফলে এখানে ক্ষমতার ভারসাম্যটা খুবই প্রয়োজন। সেইটা তো হচ্ছে একটা এই যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তন হয়তো করতেই হতো। সেইটা এখন ধরেন এই নির্বাচিত সরকার আসলো, নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হলো, জুলাই চার্টার তাদের সামনে নেই, কিন্তু জনগণের ওই আকাঙ্ক্ষাটা আছে, কিভাবে করবেন এই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন। তাহলে আমি যেটা বলছি, ওনাদের যদি সংসদে বসে ওনারা সবাই মিলে সিদ্ধান্ত নেন যে আমাদের আসলে সেই 70-এর নির্বাচনের পরে এই সংবিধান তৈরি করার সময় যে ঘটনা ঘটেছিল, সেই নির্বাচিত প্রতিনিধিরাই কিন্তু 72-এর সংবিধান প্রণয়ন করেছেন, তখন একটা গণপরিষদ গঠন হয়েছে, সেটা নিয়ে যথেষ্ট সমালোচনাও আছে যে ওনারা ওই ইলেকশনে, পাকিস্তানের ইলেকশনে নির্বাচিত এমপিরাই আবার বাংলাদেশের সংবিধান রচনা করেছেন। কিন্তু ওই আর্গুমেন্টের আবার কাউন্টারও আছে অনেক রকমের। তো আমি সেদিকে যাচ্ছি না। আমি এখন যদি এই পরিস্থিতিটা ওইখানে উদাহরণ টানলাম এই জন্য যে এই নির্বাচিত সংসদরাই যদি চিন্তা করেন যে না, আমাদের সংবিধানের একটা আমূল পরিবর্তন দরকার, তাহলে ঠিক আছে, আমরা হচ্ছে সংসদে বসেই সিদ্ধান্ত নিচ্ছি, সেই সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে আমরা প্রয়োজনে গণভোট নেব। আবার যে গণভোট করব হচ্ছে একটা প্রশ্নে যে আপনারা সংবিধানের পরিবর্তন চান কি চান না, এবার পরিবর্তন কি হবে সেটা হচ্ছে ওই গণপরিষদে বসে প্রস্তাবনাগুলো আসলো, সিদ্ধান্ত নিল, সংসদে বসে আলোচনা হলো, দেন হচ্ছে সেটা পাশ হলো। আমি বলছি যেটা ইতিপূর্বে এক্সারসাইজ হয়েছে। আবার আরেকটি গণভোট ছাড়া কি এই সংস্কারগুলো করা সম্ভব? হচ্ছে যেহেতু আপনি যদি এটাকে মেনে নেন যে আপনি কনস্টিটিউশনাল রিফর্ম কাউন্সিল যেটা বলছেন মৌলিক জায়গায় পরিবর্তনের কথা, তাহলে তার আপনার নতুন করে সংসদে আলাপ আলোচনারও ব্যাপার নাই, তাহলে এটাতেই আপনি চলে যাচ্ছেন। কিন্তু এই রাষ্ট্রপতির আদেশ দেওয়ারই তো এখতিয়ার নেই, এই আদেশটাই অবৈধ, এটা তো একটা প্রশাসনিক আদেশ।
তো তিনি রাষ্ট্রপতি হিসেবে প্রশাসনিক আদেশ কোনগুলো দেন? তিনি প্রজাতন্ত্রের নিয়োগের ক্ষেত্রে প্রধান কিন্তু নিয়োগকর্তা। সরকারি যে কোনো কর্মচারী কর্মকর্তা নিয়োগের চিঠিটা পর্যন্ত কিন্তু রাষ্ট্রপতির নির্দেশক্রমে ইস্যু করা হচ্ছে। ফলে তিনি নানান ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ আদেশ দিতে পারেন ফর রানিং দ্য অ্যাডমিনিস্ট্রেশন প্রপারলি। ওনার নাম দিয়ে অর্ডারগুলো পাস হয়। সংবিধান পরিবর্তনের জন্য এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিতে পারবেন, সে স্কোপটা তো কনস্টিটিউশনে থাকতে হবে। উনি আইন করতে পারেন, অধ্যাদেশ করতে পারেন। সংসদ যে রকমের আইন করতে পারে, বিশেষ পরিস্থিতিতে যখন সংসদ থাকে না তখন তিনি আইন তৈরি করতে পারবেন অধ্যাদেশ আকারে। সেই অধ্যাদেশেরও ভ্যালিডিটির প্রশ্ন আছে। সংসদ গঠন হওয়ার পর 30 দিনের ভিতরে সেটাকে রেটিফাই করার ব্যাপার আছে। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে 3টা স্পেসিফিক রেস্ট্রিকশনের মধ্যে অন্যতম রেস্ট্রিকশনটা হলো তিনি সংবিধান পরিবর্তন করে কোনো অধ্যাদেশও পাশ করতে পারেন না। অর্থাৎ এই সংবিধানের কোনো বিধিবিধান পরিবর্তন হবে সেরকম যদি আইন করার এখতিয়ারই না থাকে তাহলে প্রশাসনিক আদেশ দিয়ে পরিবর্তন করবেন কিভাবে? সিম্পল আর্গুমেন্ট।